আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা, সপ্তাহ ৩৫। প্রসব বা ডেলিভারির ডেট যত ঘনিয়ে আসে, মায়ের গর্ভে থাকা শিশুটির বড় হওয়ার গতিও তত বেড়ে যায়। পরবর্তী ৩ সপ্তাহে বাচ্চার ওজন খুব দ্রুত বাড়তে থাকবে। এই পর্যায়ে বাচ্চার ওজনের যে বৃদ্ধি ঘটে তার অধিকাংশই হলো ফ্যাট বা চর্বি। বিশেষ করে বাচ্চার কাঁধে এ সময় কিছু অংশে চর্বি জমে, যেগুলো ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চাকে গর্ভ থেকে বাইরে বের হয়ে আসতে সাহায্য করে। গর্ভাবস্থার ৩৫তম সপ্তাহকে প্রেগন্যান্সির তৃতীয় ট্রাইমেস্টারের ৮ম সপ্তাহ হিসেবে ধরা হয়। এই সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার ৮ম মাসে। এ পর্যায়ে মায়ের জরায়ুতে জায়গা কমে যাওয়ায় শিশু আগের মতো হাত পা ছুঁড়তে পারে না, তবে সে এদিক ওদিক শরীর মুচড়ানোর পাশাপাশি হাত পাও নাড়াতে পারে। মনে রাখবেন, এ সময় বাচ্চার নড়াচড়ার ধরন পরিবর্তিত হলেও নড়াচড়ার পরিমাণে পরিবর্তন হওয়া স্বাভাবিক নয়। অর্থাৎ বাচ্চা কম সংখ্যকবার নড়াচড়া করলে অথবা আগের স্বাভাবিক নিয়মে না নড়লে দ্রুত চিকিৎসককে জানান। ৩৫তম সপ্তাহে এসে অধিকাংশ ভ্রূণের মাথা মায়ের পেটের নিচের দিকে অর্থাৎ জরায়ু মুখের দিকে থাকে। এর অর্থ সে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ভ্রূণটি প্রতি সপ্তাহে প্রায় ৮ আউন্স কিংবা হাফ পাউন্ড করে ওজন অর্জন করতে থাকে। তার ত্বকের নিচে চর্বি উৎপাদনের সাথে সাথে ত্বকের ভাঁজগুলো আগের চেয়ে কমতে থাকে। শিশুটি মায়ের জরায়ুতে যত বেশি স্থান দখল করতে থাকে, তার আশেপাশে থাকা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ সহজাতভাবেই তত কমে আসে। বাইরে থেকে দেখলে মনে হবে মায়ের গর্ভধারণের সময় প্রায় শেষ দিকে, কিন্তু শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে তার পূর্ণাঙ্গ বৃদ্ধির কিছুটা এখনো বাকি রয়েছে। ৩৫তম সপ্তাহে জন্ম নিলে শিশুটিকে লেট টার্ম বা নিয়ার টার্ম হিসেবে বিবেচনা করা হয়। ভূমিষ্ঠ হওয়ার পর তাদের কিছু বাড়তি পরিচর্যার প্রয়োজন হলেও এই ধরনের নবজাতকদের বেঁচে থাকার সম্ভাবনা ৯৯% কিছু বেশি, এবং প্রিম্যাচিওর অবস্থায় জন্ম নেওয়ার দরুন তাদের কোনো দীর্ঘমেয়াদী জন্মগত ত্রুটি বা পঙ্গুত্বের রিস্কও অনেক কমে আসে। ভ্রূণের আকার ৩৫তম সপ্তাহে একটি বড় সাইজের নারকেলের সাথে তুলনা করা যায়। এ সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় ১৮.১৯ ইঞ্চি বা ৪৬.২ সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক ৫.২৫ পাউন্ড বা ২৩৮৩ গ্রামের মতো। ৩৫তম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে কিছু পরিবর্তন আসে, যেমন আল্ট্রাসাউন্ড স্ক্যানে ৩৫ সপ্তাহের ভ্রূণকে দেখে মনে হতে পারে যে সে সম্পূর্ণভাবে বিকশিত হয়ে গিয়েছে, কিন্তু এখনো তার মস্তিষ্কের বিকাশ চলমান, যা স্ক্যানে বোঝা সম্ভব নয়। বিশেষ করে গর্ভধারণের শেষ পর্যায়ে বাচ্চার মস্তিষ্কের বিকাশের গতি অনেকখানি বেড়ে যায়। গর্ভধারণের শেষ ৪ থেকে ৫ সপ্তাহে বাচ্চার মস্তিষ্ক ১/৩ পরিমাণ বৃদ্ধি পায়। এ সময় ভ্রূণের মস্তিষ্কের চারপাশটা খুলি দিয়ে আবৃত থাকে। সাধারণত মানুষের খুলি শক্তপোক্ত হলেও গর্ভস্থ শিশুর খুলি বেশ নরম এবং বিভিন্ন অংশে বিভক্ত থাকে। অবশ্য এভাবে থাকার পেছনে যথাযথ কারণ রয়েছে। শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় খুলির এই অংশগুলো একটি আরেকটির উপর উঠে যায়, যাতে তার মাথার আয়তন কমে আসে। এতে প্রসবের সময় সে সহজেই জন্মনালী দিয়ে বেরিয়ে আসতে পারে। ৩৫তম সপ্তাহে ভ্রূণের ফুসফুস প্রতিনিয়ত সারফ্যাক্ট্যান্ট নামক এক ধরনের পদার্থ উৎপন্ন করতে থাকে, যা তার ফুসফুসকে বাইরের পৃথিবীতে শ্বাস নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হতে সাহায্য করে। ভ্রূণের ত্বকের ওপর ভার্নিক্স নামের একটি মোম সদৃশ আবরণ থাকে, যা গর্ভে থাকা অবস্থায় অ্যামনিওটিক ফ্লুইডে চুপসে যাওয়া থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এই সপ্তাহে ত্বকের এই আবরণ আগের তুলনায় আরো ঘন হয়ে ওঠে। সেই সাথে এতদিন লানুগো নামের ধূসর বর্ণের যে এক ধরনের হালকা লোম বাচ্চার শরীরকে আবৃত করে রেখেছিল, তা এই পর্যায়ে এসে প্রায় বিলীন হয়ে যায়। তবে অনেক সময় জন্মের পরও শিশুর শরীরে এই হালকা লোম রয়ে যায়, যেগুলো পরবর্তী কিছুদিনের মধ্যে আস্তে আস্তে ঝরে যায়।
এই সপ্তাহে গর্ভবতী মায়ের জরায়ু স্বাভাবিক অবস্থার চাইতে অনেক গুণ বড় হয়ে প্রায় বুকের কাছাকাছি চলে আসে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় মায়ের শ্বাস নিতে কিছুটা সমস্যা হতে পারে। দ্রুত দম ফুরিয়ে আসার মতো অনুভূতি হতে পারে। কখনো কখনো মনে হতে পারে এই বুঝি অজ্ঞান হয়ে যাবেন। তাই এই সময়ে শান্ত থাকার চেষ্টা করুন এবং যথাসম্ভব বিশ্রাম নিন। ভ্রূণ যদি এর মধ্যে জরায়ুর নিচের দিকে নেমে যায়, অর্থাৎ পেলভিক অঞ্চলে চলে আসে, যাকে লাইটেনিং স্টেজ বলা হয়, এ সময় মায়ের এসব উপসর্গ কমে যেতে পারে। গর্ভে এ সময় ভ্রূণ বেশ অনেকটা স্থান দখল করে ফেলায় মায়ের কাছে বাচ্চার নড়াচড়া, ঘুষি, লাথি ইত্যাদি অস্বস্তিকর মনে হতে পারে। যদি এই ধরনের নড়াচড়ায় অস্বস্তি হয়, তবে শরীরের ভঙ্গি অথবা পজিশন পরিবর্তন করলে কিছুটা স্বস্তি মিলতে পারে। খুব বেশি সমস্যা হলে পাশ ফিরে শুয়ে থাকতে পারেন বা হাত ও পায়ের উপর ভর দিয়ে হামাগুড়ি দেওয়ার মতো উপর হয়ে থাকলেও কিছুটা আরাম বোধ করতে পারেন। আপনি কি জানেন, পিউবিক বোন থেকে জরায়ুর উপরের অংশ পর্যন্ত যত সেন্টিমিটারের দূরত্ব, গর্ভধারণের বয়স ঠিক তত সপ্তাহ ধরা হয়। অর্থাৎ গর্ভধারণের 35তম সপ্তাহ পূর্ণ হলে এই পরিমাপ হতে পারে প্রায় 35 সেন্টিমিটার। এই পরিমাপকে ফান্ডাল হাইট বলা হয়। 35তম সপ্তাহে এসে প্রসব বেদনার বিভিন্ন লক্ষণ নিয়ে ধারণা থাকা প্রয়োজন। হয়তো কারো কারো কাছে বিষয়টা একটু অগ্রিম জানা হয়ে যাচ্ছে বলে মনে হতে পারে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 11% ক্ষেত্রে বাচ্চা প্রিম্যাচিওর অবস্থায়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই অপরিপক্ক অবস্থায় ভূমিষ্ঠ হয়ে থাকে। তবে যদি গর্ভে যমজ বাচ্চা থাকে, তাহলে 35 সপ্তাহকেই পরিপূর্ণ বয়স হিসেবে ধরে নেওয়া হয়। এই সময় মায়ের বর্ধিত জরায়ু সরাসরি ব্লাডারের উপর চাপ প্রয়োগ করে, যাতে মায়ের ঘন ঘন প্রস্রাবের বেগ পেতে পারে। এটি গর্ভাবস্থার একটি স্বাভাবিক উপসর্গ। ঘন ঘন প্রস্রাব হয় বলে পানি কম পান করা উচিত নয়, বরং পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ মতো ইউরিন টেস্ট করিয়ে নিতে হবে কোনো ইনফেকশন কিংবা ডায়াবেটিস আছে কিনা তা দেখে নেওয়ার জন্য। থাকলে সে মোতাবেক চিকিৎসা নিতে হবে। ব্লাডারের উপর জরায়ুর চাপের কারণে অনেক সময় মায়ের ইউরিন লিক করতে পারে। খেয়াল রাখতে হবে এই লিক করা তরল প্রস্রাব নাকি অ্যামনিওটিক ফ্লুইড। যদি নির্গত তরল পাতলা ও গন্ধহীন হয়, তবে অ্যামনিওটিক ফ্লুইড হওয়ার সম্ভাবনা বেশি। পানি ভাঙা বা অ্যামনিওটিক ফ্লুইড নির্গত হচ্ছে বলে মনে হলে, কিংবা যদি অনবরত ফোঁটা ফোঁটা তরল নির্গত হতে দেখা যায়, অথবা একসাথে অনেকটুকু তরল বেরিয়ে আসছে বলে মনে হয়, সেক্ষেত্রে সিমটম জানিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় কার্পাল টানেল সিনড্রোমের কারণে হাত অবশ লাগা, সুই ফোটার মতো বা ঝিনঝিন অনুভূতি হতে পারে। সাধারণত হাতের বুড়ো আঙ্গুল, তর্জনী, মধ্যমা এবং অনামিকার অর্ধেকে এই সমস্যা দেখা দেয়। কিছু ক্ষেত্রে খাবার খেতে, হাত মুষ্টিবদ্ধ করতে বা কোনো জিনিস ধরতে সমস্যা হয়। লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাতে দেখা যায়। গর্ভাবস্থায় শরীরের অতিরিক্ত তরল আমাদের হাতের কবজির কাছে থাকা মিডিয়ান নার্ভে চাপ দেয় বলে এমনটা হয়। প্রসবের পর শরীরের অতিরিক্ত তরল কমে গেলে এই সমস্যাও কমে যায়। তবে কিছু কিছু মায়েদের সন্তান জন্মদানের পরও প্রায় বছরখানেক এই সমস্যা থাকতে পারে। গর্ভাবস্থায় স্বাভাবিক অবস্থার তুলনায় মায়ের শরীরে প্রায় 50 ভাগ বেশি রক্ত ও তরল উৎপন্ন হয়। এই অতিরিক্ত রক্ত ও তরলের কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থায় শরীর ফুলে যাওয়া বা ইডেমা খুব স্বাভাবিক, এতে ভয়ের কোনো কারণ নেই। বেশিরভাগ মায়েরাই কম বেশি এই সমস্যায় ভোগেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ইডেমা ভয়ের কারণ হতে পারে। তাই এই সময় থেকেই নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে। যদি শরীর ফুলে যাওয়ার সাথে সাথে মাথা ব্যথা থাকে এবং দৃষ্টি ঝাপসা বলে মনে হয়, তবে তা প্রি এক্ল্যাম্পসিয়ার লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে দ্রুত আপনার গাইনোকোলজিস্টকে বিষয়টি অবহিত করতে হবে। এই সময় যখনই বিশ্রাম নেবেন বা শুয়ে থাকবেন, তখন পায়ের নিচে বালিশ বা কুশন দিয়ে পা উপরের দিকে তুলে রাখুন। এতে যেমন আপনার রিল্যাক্সেশন হবে, তেমনি এতে শরীরের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হবে না। সবচাইতে ভালো হয় যদি শুয়ে থাকা অবস্থায় পা আপনার হার্টের চাইতে উপরের অবস্থানে রাখা যায়। তবে শেষ পর্যন্ত যেটি আপনার জন্য আরামদায়ক সেটাই করুন। এছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরো অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারেন। গর্ভকালীন সব ধরনের উপসর্গ নিয়ে জানতে ডেসক্রিপশনে দেয়া আমাদের আর্টিকেলটি পড়ুন। এই সপ্তাহে কিংবা পরের সপ্তাহে গর্ভবতী মাকে গ্রুপ বি স্ট্রেপ টেস্ট করতে বলা হয়।
এই টেস্ট করার জন্য মায়ের ভ্যাজাইনাল এরিয়া এবং মলদ্বার অঞ্চল থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয় এবং গ্রুপ বি স্ট্রেপ নামের ব্যাকটেরিয়া আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। এই ব্যাকটেরিয়া বেশ সাধারণ গোছের। এটি গর্ভবতীর কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময় শিশু যদি এই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে তাহলে তার ক্ষতি হতে পারে। তাই সন্তান সম্ভবা মায়ের এই ব্যাকটেরিয়া আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া জরুরি। যদি থাকে সেক্ষেত্রে মাকে ডেলিভারির সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হবে যেন সেই ব্যাকটেরিয়া নবজাতকের সংস্পর্শে না আসতে পারে। গর্ভধারণের এই পর্যায়ে সুষম এবং পুষ্টিকর খাবার খাওয়া চালিয়ে যেতে হবে। এই সময়ে মায়ের অস্বস্তি লাগলেও তাকে সচল থাকার চেষ্টা করতে হবে এবং সম্ভব হলে হালকা হাঁটাহাঁটি করতে হবে। ডেলিভারির কথা মাথায় রেখে হাসপাতালের জন্য ব্যাগ গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। যদি সংসারে ইতিমধ্যে কোনো সন্তান থাকে তবে ডেলিভারির সময় তার কিংবা তাদের যত্ন কে নেবে, কিভাবে নেবে, এই বিষয়গুলো এই সপ্তাহে নিশ্চিত করে ফেলা ভালো। প্রসবের সময় ব্যথা উপশম করার ব্যাপারে ডাক্তার কিংবা মিডওয়াইফের সাথে আগেই আলোচনা করে রাখুন। যদি ওষুধবিহীন প্রাকৃতিক পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করে থাকেন তখনও ব্যথা উপশম করার পদ্ধতির ব্যাপারে ডাক্তারের সাথে আলোচনা করে রাখা ভালো। যদি ডেলিভারির কোনো পর্যায়ে মা তার সিদ্ধান্ত বদলান তখন এই আলোচনাটা কাজে আসবে। নিজের শরীরকে বোঝার চেষ্টা করুন এবং গর্ভাবস্থায় কিভাবে শরীরকে শিথিল বা রিল্যাক্স করা যায় তা শিখে নিন। এর ফলে যখন আপনার প্রসব বেদনা উঠবে তখন আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো আপনার দুশ্চিন্তা দূর করতে, জরায়ুকে আরো ভালোভাবে কাজ করতে এবং আপনার শক্তি সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে। সেই সাথে গর্ভাবস্থা ও সন্তান লালন পালনের বিভিন্ন দিক ও মায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে একটু পড়াশোনা করে নিন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং কিছু সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। বিভিন্ন কাজে প্রায়োরিটি ঠিক করতে শেখা এখন খুবই গুরুত্বপূর্ণ। কিছু কাজ বা কথা